কিরে, কোথায় যাচ্ছিস তুই বালিশ নিয়ে? বল। কোথায় আর যাব? আমার রুমে যাচ্ছি। তুমি তো বিয়ের সময় আমাকে বলেছ যে তুমি আমাকে স্বামী হিসেবে মেনে নাও না। তাই বলে তুই রুম থেকে বেরিয়ে যাচ্ছিস? যদি এটা বাবা কিংবা মা দেখে তুই আমার রুমে না থেকে তোর রুমে গিয়েছিলি, তখন তো আবার উল্টা আমাকে বকাবকি করবে। এর থেকে আমার পাশে শুয়ে পড়, আমার কোনো সমস্যা হবে না। কিন্তু হ্যাঁ, রাতে একদমই আমার কাছে আসার চেষ্টা করবে না। ঠিক আছে আপু। নেহার কথাটা শুনে স্বাধীন তার খাটে গিয়ে আরেক পাশে গিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে নেহা ব্যালকনিতে চলে যায়। আকাশের দিকে তাকিয়ে থাকে, কিছু একটা ভাবতে লাগে। তারপর তার রুমে এসে ছোট্ট একটা মিনি ফ্রিজ থেকে ড্রিঙ্কস বের করে। স্বাধীন ঘুমায়নি, ফোন দেখছিল। হঠাৎ করে কাচের শব্দ হওয়ায় সেদিকে তাকায়। দেখতে পায় নেহা একটা গ্লাসে ড্রিঙ্কস ঢেলে খাচ্ছে। এটা দেখে স্বাধীন তো অবাক হয়ে যায়। শোয়া থেকে উঠে নেহার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলে, আপু, এইসব কি? তুমি তো এসব খাও না। তোমাকে তো যতটুকু জানি অনেক ভালো। আমি তোমার কথার উত্তর দিতে বাধ্য নই। যা, তুই রুমে গিয়ে ঘুমিয়ে পড়। আমার বিষয় নিয়ে তোকে ভাবতে হবে না। কিন্তু আপু, এইসব খাওয়া একদমই ক্ষতিকর। স্বাধীনের কথা শুনে নেহা ওর দিকে বড় বড় দৃষ্টিতে তাকায়। স্বাধীন ভয় পেয়ে খাটে গিয়ে শুয়ে ঘুমানোর চেষ্টা করে। অন্যদিকে নেহা ড্রিঙ্কস করতে করতে বোতল খালি করে ফেলে। নিজেকে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। ঠেলতে ঠেলতে স্বাধীনের গায়ের উপর এসে পড়ে। স্বাধীন নেহাকে তার বুকের উপর থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। নেহা স্বাধীনকে শক্ত করে জড়িয়ে ধরে মাতালের মতো ব্লক করছে। তুমি কেন এমনটা করলে? মা বাবাকে ম্যানেজ করলাম তোমার জন্য, আর শেষমেশ কিনা তুমি আমাকে রেখে অন্য আরেকটি মেয়েকে নিয়ে পালিয়ে গেলে কেন? যদি বলতে আমি অন্য আরেকজনকে ভালোবাসি, তাহলে তোমাকে আমি ছেড়ে দিতাম, স্বাধীনভাবে চলতে। তুমি হয়তো নিজেকে মানিয়ে নিতে কষ্ট হতো, তারপরেও মেনে নিতাম। কিন্তু আমার সঙ্গে এরকম গেম খেললে কেন? নেহা আপু, কি বলছেন এগুলো? প্লিজ আমাকে ছাড়েন। দেখেন, আমার মধ্যে কেমন যেন ফিল হচ্ছে। প্লিজ ছেড়ে দেন। উল্টাপাল্টা কিছু করলে আবার দোষ দিবেন আমাকে। তোকে তো ছেড়ে দেওয়ার জন্য ধরিনি। আর তোর সাহস কি করে হয় আমাকে বিয়ে করবি না, তাই না? ওয়েট, তোকে দেখাচ্ছি মজা। কথাটা বলেই স্বাধীনকে শক্ত করে জড়িয়ে ধরে নেহা। তারপর অনবরত তার বুকে, কপালে, গলায় কিস করতে লাগে নেহা। স্বাধীন নেহার প্রত্যেকটা কিসে কেঁপে উঠতে লাগে। নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে নেহার রেসপন্সের সঙ্গে স্বাধীন রেসপন্স দিতে লাগে। এভাবে অনেকটা সময় পেরিয়ে যায়। নেহাকে শুয়ে দিয়ে স্বাধীন ওর বুক থেকে আঁচলটা সরিয়ে অনবরত নেহার শরীরে, কপালে, গলায় কিস করতে লাগে। নেহা নেশার ঘোরে থেকে বারবার কেঁপে উঠতে লাগে। কতদিনের স্বপ্ন ছিল আমার তোমার সঙ্গে বাসর হবে, আর সেই কিনা তুমি আমাকে বিয়ে না করে অন্য আরেকজনকে বিয়ে করতে নিয়েছিলে। নেহার কথা শুনে স্বাধীনের ধ্যান ভেঙে যায়। স্বাধীন বুঝতে পারে যে নেহা তার জায়গায় অন্য কাউকে ভেবে এইসব কথা বলছে। নিজেকে সামলে নিয়ে নেহার বুকের উপর থেকে উঠে পড়ে। তারপর ওর বুকের উপর শাড়ি দিয়ে পুনরায় খাট থেকে উঠতেই যাবে, ঠিক তখন নেহা স্বাধীনের হাত ধরে একটা টান দেয়। স্বাধীন নিজের তাল সামলাতে না পেরে নেহার বুকে গিয়ে পড়ে। তারপর স্বাধীনকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কই যাচ্ছ তুমি? তোমাকে তো আমি যেতে দেব না আমার কাছ থেকে। অনেক কষ্ট করে, অনেক কাঠখড় পুড়িয়ে তোমাকে পেয়েছি। দেখেন আপু, আপনি নেশার ঘোরে থেকে উল্টাপাল্টা কথা বলছেন। প্লিজ আমাকে ছেড়ে দেন। সকালে যখন আপনার নেশা ভেঙে যাবে তখন আবারও তো আমাকে খারাপ আজে বাজে কথা বলবেন। প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমাকে সুখের সাগরে ডুবিয়ে তারপর তুমি যাও। প্লিজ আমাকে ছেড়ে তুমি যেও না। কথাটা বলে নেহা কান্না করতে লাগে। স্বাধীন সেই দিকে তাকিয়ে ভাবতে লাগে। তাহলে আপুর সঙ্গে যেই ছেলেটার বিয়ে হওয়ার কথা ছিল, আপু সেই ছেলেটাকে আগে থেকে চেনেন, না হলে তার জন্য এমন করবে কেন? কথাটা ভেবে স্বাধীন নেহার বুকের উপর থেকে উঠতে যাবে। নেহা স্বাধীনকে পুনরায় খাটে শুয়ে দিয়ে তার বুকের উপর উঠে ঘাড়ে, কপালে, নাভির উপরে কিস করতে লাগে। নেহার প্রত্যেকটা কিসে স্বাধীন কেঁপে উঠতে লাগে। নিজেকে আর সামলাতে না পেরে নেহাকে নিয়ে হারিয়ে যায় এক ভালোবাসার অতল গভীরে। সেইভাবে পেরিয়ে যায় প্রায় 2 ঘন্টা। সম্পূর্ণ ঘর নিস্তব্ধ। শুধুমাত্র নেহা আর স্বাধীনের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ ঘরকে কম্পিত করে তুলছে। স্বাধীন নেহাকে তার সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলা নেহার ঘুম ভেঙে যায়, মাথা ঝিমঝিম করছিল। চোখ মিটমিট করে তাকিয়ে স্বাধীনের বুকের উপর নিজেকে স্থাপিত করে। তারপর নিজের দিকে ভালোভাবে তাকাতেই দেখে তার শরীরে বিন্দুমাত্র পোশাক নেই, শুধুমাত্র শাড়িটা গায়ে পেঁচানো। এটা দেখে নেহা অনেক রেগে যায়। নিজের রাগকে আর কন্ট্রোল করতে না পেরে স্বাধীনকে লাথি দিয়ে মেঝেতে ফেলে দেয়। স্বাধীন হঠাৎ ঘুমের মাঝে পড়ে যাওয়ার অনুভব করে ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে নেহা তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আচ্ছা, তখন তোকে যদি না বলতাম রুমের মধ্যে যা,
তাহলে আজ আমার এই অবস্থা দেখতে হতো না। তোকে তো বলেছি তোকে স্বামী হিসেবে মানি না, তারপরেও তুই আমার সুযোগের সদ্ব্যবহার করেছিস। তোকে আমি ছাড়বো না, কুত্তার বাচ্চা। কথাটা বলেই নেহা তার শরীরে ভালোভাবে পোশাক পরিধান করে নেয়। তারপর স্বাধীনের কাছে এসে অনবরত লাথি খুশি কিল দিতে লাগে। স্বাধীন ভেবাচেকা খেয়ে যায় আর কথাগুলো শুনে ট্যাপ ট্যাপ করে তার দিকে তাকিয়ে বলতে লাগে, আপু তুমি এগুলো কি বলছো? তুমি তো আমাকে জোর করে করলে, আবার সব দোষ আমার উপরে ঢালছো। একদম মিথ্যা কথা বলবি না। আমি তো ড্রিঙ্কস করেছিলাম। আমি আজকেই প্রথম না, প্রতিদিন রাতে ড্রিঙ্কস করি। কখনো আমার তো এরকম হয়নি। অবশ্য আজকে রেগে গিয়ে একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম, আর তুই সেই সুযোগটাই কাজে লাগিয়েছিস। কুত্তার বাচ্চা, তোর খবর আছে। আপু সরি, যখন আপনি আমার সঙ্গে ওইগুলো কাজ করতে নিয়েছিলেন তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। প্লিজ আমাকে ক্ষমা করে দেন। তুই কেমন কাজ করেছিস যে তোর কোনো ক্ষমা নেই? ওয়েট, তুই বাবা আমার পছন্দের ছেলে না। তোকে দেখাচ্ছি কিভাবে এই বাড়ি থেকে বের করি, তুই দেখতে থাক। কথাটা শুনে স্বাধীন নেহার পা জড়িয়ে ধরে বলতে লাগে, প্লিজ আপু, কিছুদিন পর আমার এক্সাম, এর মধ্যে তুমি কোনো সিন ক্রিয়েট করো না। আর ভালো করে তো জানো এই পৃথিবীতে আমার কেউ নেই আঙ্কেল আন্টি ছাড়া। তারা আমাকে থাকতে দিয়েছে, নিজের ছেলের মতো করে বড় করছে। প্লিজ এমন কিছু বলো না আঙ্কেল আন্টিকে, যাতে তারা কষ্ট পেয়ে আমাকে এই বাড়ি থেকে বের করে দেয়। স্বাধীনের কথা বলার ধরন দেখে নেহা অনেকটাই বাকরুদ্ধ হয়ে যায়। এত বড় একটা ছেলে যে কিনা আবার তার পা ধরে কান্না করছে, তাকে যেন এই বাড়ি থেকে বের করে না দেওয়া হয় এটা দেখে নেহার মনে মায়া জন্মায়। তারপর স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, ঠিক আছে, কাউকে কিছু বলবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি শর্ত মতো চলতে না পারিস তাহলে তোকে এই বাড়ি থেকে যেইভাবেই হোক আমি বের করে ছাড়বো। আর তুই তো ভালো করেই জানিস আমি একবার মুখ দিয়ে যা বলি তা বাস্তবে করি। ঠিক আছে আপু, তুমি যা বলবে আমি সে কথা মতোই চলবো। প্লিজ আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না। তোমার একটা না হাজারটা শর্তেও আমি রাজি আছি। প্রথমত তুই আমার বোনের সঙ্গে খুব কম কথা বলবি, কারণ তোকে এই অল্প কিছুক্ষণ এই আমার চেনা শেষ। অনেক খারাপ ছেলে। আমার মতো যদি সবার আমার বোনের উপরে ছাপিয়ে পড়িস তখন আমার বোনকে কে বিয়ে করবে? না হয় তোর সঙ্গে বিয়ে হয়েছে স্ত্রী, আর দ্বিতীয়ত মা বাবার সামনে স্বামী স্ত্রী ব্যবহার করবে। বাহিরে আমরা যেই রকমই থাকি না কেন, আমি জানি বাবা তোকে অনেক বিশ্বাস করে, অনেক বিশ্বাস করে। তোর সঙ্গে আমাকে বিয়ে দিয়েছে। যদি দেখে আমাদের সম্পর্কটা খারাপ তাহলে অনেক ভেঙে পড়বে। আর লাস্ট কখনো যেন কোনো মেয়ের আশেপাশে তোকে না দেখি। মেয়ে হইতে সর্বনিম্ন 100 হাত দূরে থাকবে, আর লেখাপড়ায় মনোযোগ দিবি। তুই যদি আমার এই শর্তগুলো মেনে চলতে পারিস তাহলে আমি মা বাবাকে কিছুই বলবো না। আর হ্যাঁ, যখন আমি তোকে যেখানে যেতে বলবো তৎক্ষণাৎ যাবি, না হলে তোর খবর আছে। এই শর্তগুলো যদি মানতে পারিস তাহলে আমি বাবা মাকে কিছুই বলবো না তোর নামে। নেহার শর্তগুলো শুনে স্বাধীন অনেকটা অবাক হয়, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলতে লাগে, ঠিক আছে আপু, আমি তোমার শর্তে রাজি, কিন্তু প্লিজ তুমি আঙ্কেল আন্টিকে কিছুই বলবে না আমার নামে উল্টাপাল্টা কথা। ঠিক আছে, আগে তুই আপু বলা বন্ধ কর। আমাকে আপু বলে ডাকবে যখন আমি আর তুই থাকবো। যখন অন্য কেউ আসবে তখন আমার নাম ধরে কিংবা যে কোনো একটা নামে ডাকবি। ঠিক আছে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ আসে। নেহা তাড়াতাড়ি করে বিছানা গুছিয়ে নেয়, তারপর বিছানায় বসে পড়ে। স্বাধীন গিয়ে দরজা খুলে দেয়। দেখতে পায় তার বান্ধবী সাথী দাঁড়িয়ে আছে। স্বাধীনকে দেখতে পেয়ে সাথী বলতে লাগে, কিরে, তোদের কি সকাল হয় নাই? সবাই বাইরে তোদের জন্য অপেক্ষা করছে, আর নিজের কি হাল করেছিস? পুরো শরীরের লিপস্টিকের দাগ। এখানে যদি আমি না এসে মা আসতো তখন কি হতো বলতো? কথাটা শুনেই স্বাধীন আয়নার দিকে তাকায়। দেখে তার পুরো শরীরে লিপস্টিকের দাগ লেগে আছে। এটা দেখে নেহার দিকে তাকাতেই নেহা একটা মুচকি হাসি দিয়ে ওয়াশরুমে চলে যায়। অন্যদিকে সাথী পুনরায় স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, রাতভর অনেক এনজয় করেছিস, দুইজনেই তাই ক্লান্ত হয়ে সকাল অবধি ঘুমাইছিস। আর হবে না, মনে যেন থাকে। তোর কিন্তু সামনে এক্সাম, লেখাপড়ায় মনোযোগ দে। সিনিয়র বউ পেয়ে সারাক্ষণ শুধু রোমান্টিকতা বাদ দিস। সাথীর কথা শুনে স্বাধীন সাথীর মাথায় একটা থাপ্পড় দিয়ে বলতে লাগে, কুত্তি, নিজের দুলাভাইকে কি কেউ এসব কথা বলে? তোর কি একটু লজ্জা নেই নাকি রে? নাকি সব ধুয়ে খেয়েছিস? মাই ডিয়ার দুলাভাই, আপনি হয়তো ভুলে গেছেন যে আমি আপনার শালিকা হওয়ার আগে বেস্ট ফ্রেন্ড ছিলাম।
তো বেস্ট ফ্রেন্ডের মতোই রইব। স্বপ্ন দুলাভাই হতে পারবেন না, বুঝলে তুই? কথাটা বলে সাথী স্বাধীনের মাথায় থাপ্পড় দিয়ে বলে, আগে বল রাতে আপুর সঙ্গে কি কি করলি, আমারও একটু শোনার আগ্রহ। বাসর রাতে কি হয় বান্ধবীর কাছে, প্লাস গল্প অনেক শুনেছি। বাসর রাতে নাকি বিড়াল মারে, কিন্তু কিভাবে সেটা জানি না, বলবি প্লিজ? তা জানার জন্য তোকে বিয়ে করতে হবে, তোকে সেটা বুঝিয়ে বলতে পারবো না। আর নেহা, তুই কিন্তু দিন দিন অনেকটাই পাজি হয়ে যাচ্ছিস। লুচি কোথাকার, আঙ্কেলকে বলছি তোকে একটা ভালো পাত্র দেখে যেন বিয়ে দিয়ে দেয়। বাবাকে গিয়ে বল। আর কি বললি তুই? বিয়ে করতে হবে সবাই বলে না যে শালি মানে আধা ঘরবালি? তো আমি তোর অর্ধেক বউ, তো বিয়ে তো করতেই হবে। কেন? কথাটা বলে সাথী স্বাধীনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। স্বাধীন ভালো করেই বুঝতে পারে সাথীর মতলব। তারপর স্বাধীন সাথীকে বলতে লাগে, দেখ, তোর মতো আমার একদমই ভালোই দেখ তোর মত আমার একদমই ভালো লাগছে না। যা তুই রুম থেকে, আমি আর তোর বোন ফ্রেশ হয়ে আসছি। আর এইসব উল্টাপাল্টা চিন্তা একদমই মাথা থেকে ঝেড়ে ফেল। আগে তোর ফ্রেন্ড ছিলাম, কিন্তু এখন তোর দুলাভাই, কথাটা মাথায় ঢুকিয়ে রাখ। আরে তোকে একটু চেক করলাম যে আমার বোন কি রকম বর পেয়েছে। যে আমার বোনের জীবন সঙ্গী হবে তাকে একটু চেক করে দেখবো না? অবশ্য তোকে অনেক আগে থেকেই চিনি, তারপরেও একটু দেখলাম আমার বোন অনেক লোয়াল একটা বর পেয়েছে। কারণ নজর যেন না লাগে তোদের সম্পর্কের মধ্যে। কুত্তি কোথাকার, কি তুই আমাকে পরীক্ষা করবি? আমাকে তুই চিনিস না? কথাটা বলে স্বাধীন নেহার বোনকে দৌড়ানি দিতে লাগে। সেখান থেকে দৌড় লাগায় সাথী। তারপর স্বাধীন পুনরায় নেহার রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে খাটে বসে হাঁপাতে লাগে। ঠিক তখনই ওয়াশরুমে দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে নেহা। স্বাধীনকে হাঁপাতে দেখে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে নেহা বলতে লাগে, কিরে, তোর আবার কি হয়েছে? এভাবে হাঁপাচ্ছিস কেন? মনে হচ্ছে যুদ্ধ করেই এইমাত্র বাসায় ফিরলে। আরে বলো না আপু। ও সরি, তুমি তো আবার আপু বলতে নিষেধ করেছো। তাহলে কি বলে ডাকবো? হ্যাঁ, মনে পড়েছে। সুন্দর একটা নাম দেই তোমার। হ্যাঁ, মিষ্টি। স্বাধীনের কথা শুনে নেহা স্বাধীনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। হেয়ার ড্রায়ার করতে করতে স্বাধীনকে বলতে লাগে, মিষ্টি মানে? এইটা আবার কেমন নাম? এত অদ্ভুত নাম আমার হতে যাবে কেন? তুই আমাকে নেহা বলে ডাকবি, সমস্যা নেই। ঠিক আছে, তোমার নাম ধরেই এখন থেকে ডাকবো আমি। এবার বল, তখন অমন করে হাঁপাচ্ছিলি কেন? কি হয়েছিল তোর? আরে বলো না আপু, তোমার বজ্জাত বোন আমাকে বলে কি না কিভাবে বিড়াল মারলো, বাসর ঘরে কি কি হয়, এই সবচেয়ে জানতে চাচ্ছে, তাই দৌড়ানি দিয়েছি। তা তুই প্রতি উত্তরে কি বললে? সিনিয়র বউয়ের সঙ্গে তারপর অনেক এনজয় করেছিস, এইসবই বললি, তাই তো? আরে না, ও তো আগে আমার বান্ধবী ছিল, কিন্তু এখন তো আমার শালিকা। ওর সঙ্গে কি সব ডিসকাস করা যাবে? আর আমি কি এতটাই পাগল নাকি? আচ্ছা, বুঝতে পেরেছি। সাথী এসে কি বললো শুনিসনি? নিচে আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। যা, তুই ওয়াশরুমে গিয়ে গোসল করে আয়, নাকি এই শরীর নিয়ে বাহিরে যাবি? সে কি বলছো এগুলো তুমি? এই শরীর নিয়ে কিভাবে বাইরে যাব? কিন্তু এই রুমে তো আমার কোনো পোশাক নেই, গোসল করতে যাব কি নিয়ে? সোফায় দেখ, 2টা প্যাকেট আছে, যেটা পছন্দ হয় ওইটা নিয়ে যা। বাবা রাতে দিয়ে গেছে রুমে, বলেছে ওইখানে তোর জন্য কিছু নতুন পোশাক কেনা আছে। তারপর স্বাধীন নেহার কাছে গিয়ে চুল থেকে গামছাটা বের করে নেয়। নেহা স্বাধীনের দিকে রাগী দৃষ্টিতে তাকায়, কিন্তু স্বাধীন সেদিকে কোনো ধ্যান দেখায় না। তারপর সোফার সামনে গিয়ে একটা ব্যাগ নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে গোসল করে পোশাক পরিবর্তন করে নতুন পোশাক পরে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে নেহা শাড়ি পরার চেষ্টা করছে, কিন্তু বারবার কুচি খুলে যাচ্ছে। এটা দেখে স্বাধীন গিয়ে নেহার কুচি ধরে। নেহা দেখে অবাক হয়, কিন্তু কিছু বুঝতে দেয় না স্বাধীনকে। তারপর শাড়ি পরানো শেষ হলে কুচি দিতে যাবে, ঠিক তখনই দেখে নেহার 2 হাতে শাড়ির 2 মাথা। তারপর স্বাধীন নেহার নাভিতে কুচি ঢুকিয়ে দিতে লাগে। কুচি ঢুকাতে গেলে নেহার নাভিতে স্পর্শ করে নেহা কেঁপে ওঠে, চোখ বন্ধ করে নেয়। স্বাধীন শাড়িতে কুচি দেওয়া শেষ হলে নেহার দিকে তাকায়, দেখে নেহা চোখ বন্ধ করে নিয়েছে। তখনই স্বাধীন নেহাকে বলে, আপু সরি, নেহা শাড়ি পরানো শেষ হয়েছে,
এবার দেখেন কেমন লাগছে আপনাকে। আর শাড়ি পরতে পারেন না আপনি, তাহলে কালকে শাড়ি পরেছিলেন কিভাবে? আরে আগামীকাল তো পার্লার থেকে এসে আমাকে সাজিয়ে দিয়েছিল, আর আমি তো শাড়ি পরতে পারি না। আজকে ইউটিউব থেকে শিখে শিখে শাড়ি পরতে নিয়েছিলাম, কিন্তু পারলাম আর কই। এই প্রথম শুনলাম যে কিনা ইউটিউব থেকে শাড়ি কিভাবে পরতে হয় এটা শিখছিল। অনেক মজা পেলাম আপনার কথা শুনে। হয়েছে, তোকে আর এইসব নিয়ে হাসতে হবে না, চল নিচে, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। স্বাধীন নেহার কথা শুনে দরজা দিয়ে বাহিরে প্রবেশ করে। নেহা নিজের মাথায় নিজে একটা থাপ্পড় লাগিয়ে বলতে লাগে, এই নেহার, এই কি ভাবছিস তুই এইসব? ও তো ছোট আর তোর বোনের বেস্ট ফ্রেন্ড। উল্টাপাল্টা চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেল। আর ও অনেক সুন্দর ক্যারিয়ার রয়েছে, যা আমি থাকলে হয়তো বা নষ্ট হয়ে যাবে। স্বাধীনের কাছ থেকে নিজেকে সব সময় দূরে রাখতে হবে। স্বাধীনের মায়ায় পড়া যাবে না। কথাটা আনমনেই ভাবছিল। সেখানে দাঁড়িয়ে থেকে স্বাধীন রুমের বাইরে এসে পিছনের দিকে তাকিয়ে দেখে নেহা নেই। তারপর পুনরায় দরজার সামনে গিয়ে নেহাকে উদ্দেশ্য করে বলে, আরে কি হয়েছে আপনার? ওইখানে দাঁড়িয়ে আছেন যে? নিজেই তো বললেন নিচে সবাই অপেক্ষা করছে আমাকে ঝাড়ি দিয়ে, আর এখন আপনি দাঁড়িয়ে? সরি, আসছি আমি। কথাটা বলে নেহা রুমের বাইরে আসে। তারপর স্বাধীনের সঙ্গে হাঁটতে লাগে। সিঁড়ি দিয়ে যখন নেহা আর স্বাধীন নামছিল, তখন স্বাধীন ইচ্ছে করে নেহার হাত চেপে ধরে। এটা দেখে নেহা স্বাধীনের দিকে একটু রাগী দৃষ্টিতে তাকায়, কিন্তু পরক্ষণে নিচে থাকা সবার কর্তব্য কথন দেখে নেহা তার মুখে হাসি রেখা টানে। তারপর খাবার টেবিলে গিয়ে দুজনে চেয়ার টেনে বসে পড়ে। ঠিক তখনই নেহার বাবা বলতে লাগে, ভেবেছিলাম মেয়েটাকে একটা জুনিয়র ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছি, কেমন না হয়। আর যে রাগী, কিন্তু দুজনকে অনেক ভালো মানিয়েছে, অনেক সুন্দর লাগছে মা তোদের দুজনকে। নেহার বাবার কথা শুনে সবাই তালে তালে মিলাতে লাগে। সবাই স্বাধীন আর নেহা জুটি ভালো বলতে লাগে। এটা দেখে নেহা অনেকটা খুশি হয়, কিন্তু নিমিষেই তার খুশি মুখটা গুমড়ে যায় আর আনমনেই ভাবতে লাগে, সবাই কত খুশি, কিন্তু তারা তো আর জানে না এই বিয়েটা খুব অল্প সময়ের জন্য, হয়তো বা আর কিছু বছর, তারপরে তো ডিভোর্স হয়ে যাবে। ভালো করে জানি, ইচ্ছে থাকলে সারা দিন খেয়ে আমার করে রাখতে পারবো, কিন্তু রাখবো না। ওর লাইফ আছে, ওর ভালো মন্দ, পছন্দ অপছন্দ আছে, তাই না? কাউকে নিজের করে চালাতে আমি ভালো করে জানি স্বাধীন কখনোই আমাকে মেনে নিবে না। আমি তার থেকে প্রায় 3 বছরের সিনিয়র। সবার ইচ্ছে থাকে জুনিয়র মেয়েকে বিয়ে করা, সেইখানে তো আমি সিনিয়র। আসলে আমার কপালটাই খারাপ, কাউকে ক্ষণস্থায়ীভাবে পাই না। কথাগুলো আনমনে ভাবছিল। ঠিক তখনই পাশ থেকে নেহার বোন অর্থাৎ সাথী তার গায়ে হাত দিয়ে বলতে লাগে, কিরে আপু, কই হারিয়ে গেলি কল্পনার জগতে? বাবা, তোকে কখন থেকে ডাকছি, কিন্তু তুই তো বাবার কথার কোনো সাড়াও দিচ্ছিস না। কোথায় যেন হারিয়ে গিয়েছিস তুই? আরে না, কই কিছু না তো। হ্যাঁ বাবা, বলো, কি বলবে তুমি? না কিছু না, বলছি খাওয়া দাওয়া শেষ করে তোরা তোদের রুমে গিয়ে অপেক্ষা করিস, তোদের সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা বাবা। তারপর খাবার সার্ভ করতে লাগে। খাওয়া শেষ করে সবাই বসার রুমে গিয়ে আড্ডা দিতে লাগে। স্বাধীন আর নেহা একটা সোফায় বসে রয়েছে। দুইজন স্বাধীন ইচ্ছে করে রয়েছে, এটা দেখে নেহা শুধু ফুরছে, কিন্তু কিছুই বলতে পারছে না এতগুলো মানুষের সামনে। স্বাধীন নেহাকে তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে নেহার কানের কাছে গিয়ে বিড়বিড় করে বলে, প্লিজ কিছু মনে করবেন না। এখন যদি সবার সামনে কেমনভাবে হাত না ধরে থাকি, তাহলে সবাই মনে করবে আমাদের সম্পর্কটা ভালো নেই। দেখছেন না আমাদের হাসি খুশি দুইজনের বন্ডিং দেখে সবাই কতটা খুশি হয়েছে। কিন্তু হাসিটা তো শুধুমাত্র ক্ষণস্থায়ী, চিরস্থায়ী তো নয়। তো সবাইকে দেখিয়ে কি বোঝানোর চেষ্টা করছিস তুই? দেখুন আমাদের সম্পর্কটা কী রকম আপনি ভালো করেই জানেন, তারপরেও বলছেন যে। ঠিক তখনই তাদের দুজনের কাছাকাছি মুখ নিয়ে এসে সাথী কানে কানে নেহা আর স্বাধীনকে বলতে লাগে, মাই ডিয়ার বেস্ট ফ্রেন্ড, ও সরি দুলাভাই অ্যান্ড বোন রুমে আছে, রুমে গিয়ে যা ইচ্ছে করো। সবার সামনে এমনভাবে কথা বলছো, সবাই কি মনে করবে? যাও রুমে যাও। আর বাবা তো বললো তোমাদের রুমে যেতে। সাথীর কথা শুনে নেহা একটু রেগে গিয়ে বলে, সাথে এটা কিরকম ব্যবহার? দেখছিস না কথা বলছি, তারপরও দুইজনের মধ্যে কান ঢুকিয়ে দিয়ে কথা বলছিস। একটা কথা মনে রাখবে, আগে স্বাধীন তোর বন্ধু ছিল, কিন্তু এখন দুলা ভাই। ওকে সম্মান দিয়ে কথা বলবে। নেক্সট টাইম যেন তুই তুকারি করতে না দেখি, তাহলে বাবাকে বলবো গিয়ে। আরে বাদ দাও না, তুমিও কি ওর মতো হতে যাবে নাকি? চলো রুমে যাই। বাবা না বললো আমাদের কি যেন ইম্পর্টেন্ট কথা বলবে।
কথাটা বলে স্বাধীন দাঁড়ায়। তারপর নেহার হাত ধরে সবার সামনে দিয়ে হেঁটে তাদের রুমের দিকে যেতে লাগে। সবাই দুজনের দিকে তাকিয়ে থেকে বলতে লাগে, দেখো নেহা মামনিকে আর স্বাধীন বাবাকে দুজনকে কত সুন্দর মানিয়েছে। যখন নেহা মামনির বিয়ে ভেঙে যাচ্ছিল তখন তো আমি অবাক হয়ে যাই, মেয়েটার জীবন বোধ হয় এখানেই শেষ। কিন্তু সবার সামনে স্বাধীন দাঁড়িয়ে থাকে, বিয়ে করলো। দেখো অল্প কিছু সময়ের মধ্যে আবার নেহা মামনির মুখে হাসিয়ে ফুটে এনেছে। যদি নেহা মামনিকে সুখে রাখতে পারবে একমাত্র স্বাধীনই স্বাধীন। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। দুজনকে কত সুন্দর মানিয়েছে, কেউ দেখে বুঝতেই পারবে না। নেহা মা স্বাধীনের থেকে 3 বছরের সিনিয়র। দেখে যেন মনে হচ্ছে নেহা মামনি ছোট, স্বাধীনই বড়। কথাগুলো বলেই তারা নিজেদের মধ্যেই হাসাহাসি করতে লাগে। অন্যদিকে স্বাধীন আর নেহা সব কথোপকথন শুনতে পায়। দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দেয়। তারপর তাদের রুমের দিকে যেতে লাগে। রুমের কাছে গিয়ে দেখে নেহার বাবা রুমের মধ্যে আগে থেকে সোফায় বসে আছে। স্বাধীন আর নেহা সোফায় বসে পড়ে। তারপর নেহার বাবা উঠে দরজা লাগিয়ে দেয়। এটা দেখে স্বাধীন একটু অবাক হয়, কিন্তু কিছু বুঝতে দেয় না। তারপর নেহাকে আর স্বাধীনকে উদ্দেশ্য করে নেহার বাবা বলে, শোনো মা আর স্বাধীন বাবা, তোমাদের দুজনকে উদ্দেশ্য করে বলছি, আমি জানি তোমরা সবার সামনে সেরকম দেখাও না, তোমরা নিজেদের মধ্যে আসলে তেমন না। আমি এত জানি যে একটা সম্পর্ক কখনো এই অল্প সময়ের মধ্যে এতটা ঘনিষ্ঠ হতে পারে না। কিন্তু একটা কথা মনে রাখবে, যাই করো আমার মান সম্মান কখনো নষ্ট করো না। আর স্বাধীন বাবা, তোমাকে আমার ছেলের মতো দেখি, বাসায় থাকতে দিয়েছি, পড়ালেখার খরচ দেই, আমার মেয়ের সঙ্গে তোমাকে বিয়েও দিয়ে দিয়েছি। ধরতে গেলে আমার ছেলের মতোই তুমি। এমন কোনো কাজ করবে না যার দ্বারা আমি অসম্মানিত হই। তোমাদের দুজনের কাছ থেকে শুধু এইটুকুই চাওয়া আমার। কথাটা বলেই নেহার বাবা সোফা থেকে উঠে দরজা খুলে রুমের বাইরে চলে যায়। নেহার বাবা রুম থেকে চলে যেতেই স্বাধীন নেহা অনেকটা অবাক হয়ে যায়, কারণ তারা এমনভাবে চলছিল কেউ যেন সন্দেহ না করে। তারপর স্বাধীন রুমের মধ্যে আর না থেকে ফোন নিয়ে ব্যালকনিতে চলে যায়। নেহা রুমে বসে থেকে ভাবতে লাগে, তাহলে বাবা কি কিছু একটা বুঝতে পেরেছে? না হলে তো এরকম ভাবে কথা বলবে না। এবার আসেন আপনাদেরকে ফ্ল্যাশব্যাক থেকে ঘুরিয়ে আনা যাক। নেহা, স্বাধীন, সাথী, নেহার বাবা মা সবাই খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল। ঠিক তখনই নেহার বাবা বলে ওঠে, মা, বয়স তো আর কম হলো না, তোকে এত করে বললাম বিয়ে কর বিয়ে কর, কিন্তু তুই তো বিয়ে করতে রাজি না। বললাম তোর কোনো পছন্দের ছেলে আছে কিনা আমাদের বল, আমরা দেখছি, তাও তুই বললি না। এভাবে কি হয়? একটা যুবতী মেয়েকে বাড়িতে রাখতে নেই। অনেকে অনেক বিয়ের প্রস্তাব নিয়ে আসে, বারবার ফিরিয়ে দিই তাদেরকে। বাবা, এসব নিয়ে একদমই তোমাদের সঙ্গে কথা বলতে চাই না। সবে তো পরীক্ষা দিলাম, আর একটু লেখাপড়া করি, জীবনের অনেক ইচ্ছা আছে, সেগুলো পূরণ করি, তারপরে না হয় এসব নিয়ে ভাববো। বিয়ে করলে তো বাড়ি থেকে চলে যাব, শ্বশুর শাশুড়ি এইগুলো নিয়ে থাকতে হবে। মারে, আমাকে দেখছিস না? যখন আমি ক্লাস 10-এ পড়তাম তখন তোর বাবার সঙ্গে তোর নানা আমাকে বিয়ে দিয়ে দেয়। আমি অনেক কান্না করেছিলাম। বড়ক্ষণ নিজেকে সামলে নিয়ে তোর বাবার সঙ্গে সুখে শান্তিতে সংসার করি। তোমাদের কথা বাদ, তোমরা আদিম যুগের ছেলে মেয়ে, তোমাদের হিসাব আলাদা, আমাদের হিসাব আলাদা। তো বাবা আমাকে বিয়ের পোশাক একদমই দিবে না। সেটা বললে কি আর হয়? যেহেতু একবার আঙ্কেল আন্টি বলেছে আপনাকে বিয়ে দেবে, বিয়ে দিয়ে ছাড়বে, এখন বলেন আপনার কোনো পছন্দ আছে নাকি? তাহলে তাদের শেখানো ছেলেকেই বিয়ে করতে হবে আপনাকে। পাশ থেকে স্বাধীনের কথা শুনে নেহা স্বাধীনের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। নেহাকে রাগী দৃষ্টিতে তাকাতে দেখে স্বাধীন খাবার খেতে লাগে। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু এত করে বলছো, তাহলে তোমাদেরকে একটা ছেলের পিক দেখাবো। তোমরা ওর সঙ্গে আমাকে কিভাবে বিয়ে দিবে জানি না। নেহার কাছ থেকে বিয়ের কথাটা শুনে নেহার বাবা মা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর খাওয়া দাওয়া শেষ করে সবাই রুমে চলে যায়। নেহার বাবা মা নেহার রুমে যায়। তারপরে ছেলেটার সম্পর্কে A to Z খুঁটিনাটি সব জেনে নেয়। তারপর নেহার বাবা নেহাকে বলে, ঠিক আছে, আমি আজ এই ছেলেটার সম্পর্কে খোঁজ নিয়েছি, যদি ভালো মনে হয় তাহলে তোকে বিয়ে দেব, না হলে তোমাদের দেখানো পাত্রকে তোকে বিয়ে করতে হবে। বাবা, যার ইনফরমেশনগুলো তোমাকে দিয়েছি, ওই ছেলেটার সঙ্গে আমার 4 বছরের রিলেশন। তা আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। কি, তুই না একটু আগে বলি যে তুই কাউকে ভালোবাসিস না?
আবার বলছিস 4 বছর রিলেশন, কিছুই বুঝতে পারছি না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আরে বাবা শোনো, আমি ওকে 4 বছর ধরে রিলেশনশিপে আছি। তোমরা কেউ জানো না, আমরা চেয়েছি দুজনে লেখাপড়া শেষ করে তবেই ফ্যামিলিকে বলবো আমাদের বিয়ের বিষয় নিয়ে। কিন্তু তুমি এর আগে যে পরিমাণ চাপ দিচ্ছ বিয়ের বিষয় নিয়ে, ওকে বলেছি, পরবর্তীতে বললো যে তাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যেতে। ও তাহলে এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ছেলেটার বিষয়ে খোঁজ খবর নিয়ে। কথাটা বলেই নেহার বাবা আর মা নেহার রুমের বাইরে চলে যায়। তারপর নেহা ব্যালকনিতে গিয়ে সজীবের নাম্বারে ফোন করে, অর্থাৎ তার বয়ফ্রেন্ডের নাম্বারে ফোন করে। জান কই আছো তুমি? আর তোমার বাবা মাকে বলে দিয়েছি, তারা আজকে বিয়ের জন্য অনেক প্রেশার দিচ্ছিল। বাবা মনে হয় তোমার বাসায় 2-1 দিনের মধ্যে যাবে, তুমি ম্যানেজ করে নিও। ঠিক আছে জান, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তাহলে জান, এখন তো অন্তত আমার সঙ্গে তুমি রাত কাটাতে পারো নাকি? আমাদের বিয়ের কথা সামনে এগোচ্ছে। না, এখন কিছুই হবে না। যা করার তুমি একদম বাসর রাতের আগে করবে, এর আগে একদমই নয়। অযথা আমাকে বলবে না, ঠিক আছে? আচ্ছা, তুমি কি আমাকে বিশ্বাস করো না? দেখো, এখানে বিশ্বাসের কথা উঠছে কেন? তুমি ভালো করে জানো আমি তোমাকে কতটা বিশ্বাস করি, নিজের জীবনের থেকেও বেশি। আর তুমি যা চাচ্ছ তা সম্ভব না, এটা হারাম। বিয়ের পর সব হালাল হয়ে যাবে, তখন তোমার যা ইচ্ছা তাই করিও। এখন একদমই ছোট বাচ্চাদের মতো কথা বলবে না। ঠিক আছে, বলবো না, কিন্তু তোমাকে বিয়ের আগে অনেক আপন করে পেতে ইচ্ছে করছে। আমার ইচ্ছেটা কি তোমার কাছে কোনো মূল্য নেই? হ্যাঁ অবশ্যই আছে, কিন্তু সবকিছু বিয়ের পর। আর হ্যাঁ, আজকে বিকেলে পার্কে এসো, তোমার সঙ্গে কিছু কথা বলার আছে। আচ্ছা ঠিক আছে, এখন ফোন রাখি, আমি কাজ করছি। ফ্রি হয়ে তোমাকে পরে না হয় কল দেব, আর বিকেলে পার্কে ঘুরতে যাব। কথাটা বলে সজীব ফোন রেখে দেয়। নেহা তার ব্যালকনি থেকে রুমে আসে, পড়ার টেবিলে বসে পড়তে লাগে। পড়তে পড়তে রাত যখন অনেক গভীর হয়ে যায়, তখন অনেক ইচ্ছে করে কফি খাওয়ার জন্য নিচে কিচেন রুমের দিকে যেতেই তো অবাক হয়ে যায়। কিচেন রুমে গিয়ে দেখে স্বাধীন আর সাথী দুজনে কি যেন করছে। নেহা চুপি চুপি তাদের দুজনের কাছে গিয়ে দাঁড়ায়, মাথা উঁচু করে সামনের দিকে তাকিয়ে দেখে কেক বানানোর চেষ্টা করছে। কেক হলে দুজনে ইয়াহু বলে চিৎকার করে একে অপরকে জড়িয়ে ধরে। এটা দেখে তো নেহা অবাক হয়ে যায়। কিরে, এত রাতে তোরা দুজন কিচেন রুমে আর চিৎকার করছিস কেন? কি হয়েছে? আরে আপু বলো না, আমি আর স্বাধীন প্রায় 2 মাস হলো কেক তৈরি করার চেষ্টা করছি ইউটিউব দেখে দেখে, কিন্তু পারছি না। আজকে 2 মাস পর সফল হলাম কেক তৈরি করতে, তার জন্য একটু এক্সাইটেড হয়ে চিৎকার দিয়ে ফেলেছি। তা তুমি এত রাতে কিচেন রুমে কি করছো? রাত অনেক হয়েছে, কিন্তু ঘুম না আসায় একটু বাহিরে আসলাম কফি খাওয়ার জন্য। কিচেনের রুমে ঢুকতেই তোদের এই লঙ্কা কাণ্ড। আমি বলি কি বোন, নিজেকে একটু সামলা, পরপুরুষের সঙ্গে কখনো এভাবে লেপ্টে থাকতে হয় না। তোকে তো দেখেই সবসময় স্বাধীনের সঙ্গে চিপকে থাকিস চুইংগামের মতন। আপু তুমি হয়তো ভুলে গেছো স্বাধীন আমার বেস্ট ফ্রেন্ড হয়, তো ওর সঙ্গে আনন্দ ফুর্তি ঘাসে গেছি করতে পারি, স্বাভাবিক। তোমার কাছ থেকে আমার শুনতে হবে না, ঠিক আছে? অন্যদিকে স্বাধীন দর্শকের মতো সেখানে দাঁড়িয়ে থেকে নেহা আর সাথীর কথোপকথন শুনছিল। এখন দুই বোনে নিজেদের মধ্যে ঝগড়া হওয়ার উপক্রম। ঠিক তখনই স্বাধীন আবহাওয়া বেগতিক দেখে সাথীকে সেখান থেকে হাত ধরে নিয়ে আসে বাহিরে। অন্যদিকে নেহা ভটভট করতে করতে কিচেন রুমে কফি প্রস্তুত করে তার রুমে চলে যায় খাওয়ার জন্য। অন্যদিকে স্বাধীন সাথীকে ঠান্ডা করে বলতে লাগে, আচ্ছা বুঝলাম না তোর কি হয়েছে। আমার বিষয়ে কেউ কোনো কথা বললে তুই রেগে যাস, তার সঙ্গে উল্টাপাল্টা ব্যবহার করিস। কলেজে আবার কোনো মেয়ে যদি আমার দিকে বাদ দিয়ে দৃষ্টিতে তাকাই, শেষ। তাই তাদের তুই মেরে হাসপাতালে পাঠিয়ে দিস। বুঝলাম না কি হয়েছে তোর। তুই আমার শুধু বেস্ট ফ্রেন্ড না, তুই আমার অন্য কিছু। তার কারণেই তোকে এত কেয়ার করি, যত্ন করি, মেয়েদের কাছ থেকে দূরে দূরে রাখি, সব সময় নিজের কাছে চুইংগামের মতন আটকি রাখি। দেখ, আমি তোকে নিজের বান্ধবী ছাড়া অন্য কোনো নজরে দেখি না, তো এইসব কথা বলবি না। ইন ফিউচার কখনো দেখতে পারবো না। আমরা বেস্ট ফ্রেন্ড, এটাই ভালো, ঠিক আছে? আর উল্টাপাল্টা চিন্তা যদি মাথাতে আসে তাহলে মাথা থেকে বের করে দিস। কথাটা বলে স্বাধীন তার রুমের দিকে যেতে লাগে, কিন্তু ভালো না লাগায় সোজা ছাদে চলে যায় রাতের মনোমুগ্ধকর পরিবেশটা উপভোগ করার জন্য। অন্যদিকে নেহা কফি প্রস্তুত করে তার রুমের দিকে যাচ্ছিল, কিন্তু পরিবেশটা ভালো না লাগায় ভাবে ছাদে গেলে অনেক ভালো লাগবে। তাই ছাদে আসে, দেখতে পায় ছাদের এক কর্নারে আলো চলছে।
সামনের দিকে একটু এগিয়ে যেতে দেখে স্বাধীন সেখানে দাঁড়িয়ে থেকে মোবাইলে কিছু একটা করছে। ঠিক তখনই পিছন থেকে নেহা শুকনো একটা কাশি দিয়ে বলে, কি ব্যাপার, এত রাতে তুই ছাদে কি করছিস? হাওয়া খাওয়ার জন্য। কিন্তু আপনি এত রাতে কি করছেন ছাদে? ঘুম আসছে না তাই কফি বানিয়ে ছাদে আসলাম একটু হাওয়া খাওয়ার জন্য। শোন, তোকে একটা কথা বলি, তোর চলাফেরা আমার একদমই ভালো লাগছে না। আমার বোনের কাছ থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবি। বামন হয়ে কখনো চাঁদের দিকে যেন হাত না বাড়াস, একটা কথা মাথায় রাখবি, মনে রাখবি। তুই কিন্তু রাস্তার ছেলে, তোকে আমার বাবা বাড়িতে ঠাঁই দিয়েছে, তুই যেন আমার বাবার যাওয়ার সুযোগের সদ্ব্যবহার না করিস। আমি কি বোঝাতে চাচ্ছি তুই নিশ্চয়ই বুঝেছিস। ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। কথাটা বলে স্বাধীন পুনরায় তার ফোনের স্ক্রিনের দিকে নজর দেয়। অন্যদিকে নেহা তার কফি শেষ করে কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে পায়চারি করে তার রুমে চলে যায়। স্বাধীন নেহার পিছু পিছু এসে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা স্বাধীনের ঘুম ভেঙে যায়। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে উঁচু করে নামাজ পড়তে চলে যায়। নামাজ পড়ে বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করে বাসায় আসে। বাসায় আসতেই দেখে নেহা তার বাবার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে ঝগড়া করছে। তোমার কত বড় সাহস সজীবের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলো? ও অনেক ভালো ছেলে, অনেকে ওকে সহ্য করতে পারে না, এর জন্য গ্রামের মানুষ অনেকে নানান বাজে কথা বলেছে, তাই তুমি সেই কথা শুনে এসে আমাকে বলছো সজীব বাজে। ওর সম্বন্ধে আমি 4 বছর ধরে চিনি, কখনো আমার চোখে তেমন কিছু ধরা পড়েনি। তুমি বলেছিলে না আমি যেখানে খুশি থাকবো তোমাদের সেখানেই খুশি। হ্যাঁ, তোমরা যদি আমাকে সজীবের সঙ্গে বিয়ে দাও তাহলে আমি খুশিতেই থাকবো। কিন্তু মা, একটা কথা বোঝার চেষ্টা কর। আমরা ওর গ্রামে গিয়েছিলাম, ওর গ্রামের মানুষ তো আর ওর সম্বন্ধে খারাপ কথা বলবে না। গ্রামে নাকি অনেক মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করেছে, পরিবর্তে ওকে গ্রাম থেকে তাড়িয়ে দিলে শহরে আসে, তারপর শহরে এসে বড়লোক বাবার মেয়েকে পটিয়ে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা আদায় করাই হলো ওর মূল উদ্দেশ্য। তুই বল যে ওর বাবা মাকে নিয়ে আমার বাসায় আসতে, দেখবি ও কখনো আসবে না। দেখো বাবা, আমি শর্টকাট একটা কথা বলি, আমি সজীবকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না, এই কথাটা মাথায় যেন মনে থাকে। আর হ্যাঁ, সজীব খারাপ ছেলে হোক আর যেরকম ছেলেই হোক না কেন, তাতে আমার কোনো কিছুই যায় আসে না। ওর সঙ্গে থাকলে আমি সুখে থাকতে পারবো, আর আমি ওকে শুধরে নেব। তোমাকে আমাকে নিয়ে ভাবতে হবে না। দেখ মা, তোর বাবা যা বলেছে সত্যি বলেছে। আমরা তো আর তোকে জেনে শুনে আগুনের মধ্যে ফেলতে পারি না। তোর সুখ কোনখানে, অসুখ কোনখানে, এটা আমরা ভালো করেই জানি। কিন্তু বুঝলি, তোমাকে তো বললামই আমি সজীবকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। যদি পারো তাহলে সজীবের সঙ্গে আমাকে বিয়ে দাও, না হলে দরকার নেই। আর হ্যাঁ, যদি জোরাজোরি করো তাহলে আমার মৃত মুখ দেখবে, বলে দিলাম কথাটা। কথাটা বলেই নেহা তার রুমে চলে যায়। অন্যদিকে নেহার মা আর তার বাবা দুজনেই মাথায় হাত দিয়ে সোফায় গিয়ে বসে পড়ে। স্বাধীন তাদের সামনে গিয়ে দাঁড়াতেই নেহার মা আর বাবা স্বাধীনের দিকে তাকিয়ে বলে, বাবা, সবই তো মনে হয় শুনলাম, কি করব এখন বলো? জেনে শুনে আর নিজের মেয়েকে তো আর বাজে ছেলে একটা ছেলের হাতে তুলে দিতে পারি না। বাবা হিসেবে আমার দায়িত্ব মেয়েকে একটা ভালো ছেলের হাতে তুলে দেওয়ার। যদি না পারি তাহলে তো বাবা হয়েও লাভ নেই। আঙ্কেল, নেহা আপু যখন ছেলেটাকে ভালোবাসে, নিশ্চয়ই ছেলেটাও তাকে ভালোবাসে, না হলে তো আর এরকম পাগলামি করতো না। নেহা আপু ভালোবাসার কারণে যে কোনো ছেলে নিজেকে পরিবর্তন করতে পারে। আগে হয়তোবা ছেলেটা অনেক খারাপ ছিল, কিন্তু এখন নেহা আপুর ভালোবাসা পেয়ে ছেলেটা ভালো হওয়ার চেষ্টা করছে। আমি বলবো কি, ছেলেটার সম্বন্ধে এখন একটু ভালো করে খোঁজ নেন, তারপরে না হয় বিয়ের কাজটা সামনে এগোন। হ্যাঁ স্বাধীন বাবা কথাটা ঠিকই বলেছেন। তুমি একটু ছেলেটার সম্বন্ধে আর একটু ভালো করে খোঁজ নাও। মেয়েটা আজ এখন এত করে বলছে, তাকে ছাড়া বাঁচবে না। আমরা একটু দেখি। ঠিক আছে, তাহলে তোমার মেয়েকে বলো আগামীকাল যেই সেই ছেলেটাকে নিয়ে আমার বাসায় আসে, আমি ছেলেটার সঙ্গে কথা বলতে চাই। তারপর নেহার মা চলে যায় নেহার রুমে কথাটা বলতে। স্বাধীন সেখানে আর না দাঁড়িয়ে থেকে তারপর রুমে চলে যায়। রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসে, খাওয়া দাওয়া করে কলেজে চলে যায়। এভাবেই কেটে যায় 2টা দিন। দুপুরের দিকে স্বাধীনের সাথে দুজনে একসঙ্গে কলেজ থেকে আসে। দেখতে পায় বসার রুমে একটা ছেলে বসে আছে, আর নেহার মা আর বাবা তাকে প্রশ্ন করছে। নেহা পাশে দাঁড়িয়ে আছে। স্বাধীন বুঝতে পারে এটাই হয়তোবা ওই ছেলেটা সুজিব। স্বাধীন সেদিকে আর না গিয়ে সোজা তার রুমে চলে যায়।
তারপর ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে নিচে আসে। নিচে এসে দেখে ছেলেটা এখনো বসে নিহার বাবার সঙ্গে কথা বলছে। স্বাধীন সামনে এগুতেই সজীব নামে ছেলেটা নিহার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এদিকে স্বাধীন নিহার মা বাবার কাছে গিয়ে দাঁড়াতেই তারা স্বাধীনকেও উদ্দেশ্য করে বলতে লাগে, বাবা, তুমি তো ঠিকই বলেছিলে, ছেলেটার সঙ্গে কথা বলে মোটেও তো মনে হলো না এই ছেলেটা এতটা বাজে। কি গোছানো কথা বলার স্টাইল, কি পোশাক আশাক, কি চলাফেরা ধরন, আমার তো পছন্দ হয়েছে। তুমি কি বলো নেহার মা? আচ্ছা, আমারও পছন্দ হয়েছে। তাহলে একটা কাজ করি, ছেলেটার অ্যাড্রেস ও আমার কাছে আছে, ওর মা আর বাবার সঙ্গে কথা বলে ওদের দুজনের বিয়ে ঠিক করে ফেলি। কি বলো তুমি? তুমি যা ভালো মনে করো, আমার এখানে অমত নেই। আমি ভালো করে জানি তুমি যে কাজ করবে নির্ভুল এবং আমাদের ভালোর জন্যই। কথাটা বলেই নেহার মা চলে যায় কিচেন রুমে। স্বাধীন সেখানে দাঁড়িয়ে থাকে। এটা দেখে নেহার বাবা বলে, এখানে এমন ভাবে দাঁড়িয়ে আছো কেন? বসো, পাশে বসো, তোমার সঙ্গে কিছু কথা বলার আছে। তারপর স্বাধীন সেখানে আর না দাঁড়িয়ে থেকে নেহার বাবার পাশে সোফায় গিয়ে বসে পড়ে। তারপর নেহার বাবার সঙ্গে টুকটাক কথা বলতে লাগে। ঠিক তখনই সেখানে হাজির হয় নেহা। বাবা, তোমাকে বললাম না একবার কথা বলে দেখো সজীবের সঙ্গে, তোমার অনেক পছন্দ হবে। হ্যাঁ, ও আমাকে বলেছে আগে অনেক খারাপ ছিল, কিন্তু আমাকে পাওয়ার পর থেকে নিজেকে শুধরে নিয়েছে। আচ্ছা তাহলে তুই এইখানে বই, আমি দেখছি কি করা যায়। কালকে না হয় ছেলেটার ফ্যামিলির সঙ্গে গিয়ে কথা বলবো তোদের বিয়ে নিয়ে। ডেট ফিক্স করে আসবো গিয়ে আমি আর তোর মা। নেহা তার বাবার কথা শুনে অনেকটা খুশি হয়ে গিয়ে নেহা তার বাবাকে জড়িয়ে ধরে। এভাবে পেরিয়ে যায় বেশ কয়েকটা দিন। নেহার বাবা সজীবের বাবা মার কাছে গিয়ে তাদের বিয়ের সম্বন্ধে কথা বললে তারা রাজি হয়ে যায়। দেখতে দেখতে যত বিয়ের সময় ঘনিয়ে আসছে, নেহার এক্সাইটমেন্ট ততই দ্বিগুণ হয়েছে। একদিন সবাই যায় মার্কেট করার জন্য। তখন সেখানে উপস্থিত হয় নেহা আর সজীব। তারপর দুজন একটা রেস্টুরেন্টে গিয়ে কথা বলতে লাগে। কথা বলা শেষ করে বাইরে আসে। সবাই তাদের দিকে তাকাতেই নেহা গিয়ে শাড়ি সিলেক্ট করতে লাগে। অন্যদিকে সজীব শপিং মলের বাইরে চলে যায়। এই কাণ্ড দেখে সেখানে থাকা সবাই হা করে। তারপর কেনাকাটা শেষ করে যে যার বাসায় চলে আসে। বিয়ের সময় ঘনিয়ে আসতেই পুরো বাড়িটা সাজানো হয় বড় মেয়ের বিয়ে বলে কথা। সাজানোর কোনো কমতি রাখেনি। পুরো মহল্লা দাওয়াত দিয়েছে। প্রায় 400 জনের মানুষের সমাগম। দেখতে দেখতে বিয়ের সময় চলে আসে। নেহাকে পার্লার থেকে আসে সাজানোর জন্য। পুরো বাসা ভর্তি দাওয়াতের মানুষ, সবাই শুধু বরের জন্য অপেক্ষা করছে। দেখতে দেখতে বর আসার সময় পার হয়ে যায় সবার কপালে চিন্তার ছাপ। ঠিক এক রকমই নেহার বাবা যতবার সজীবের নাম্বারে ফোন করছে বারবার বন্ধ দেখাচ্ছে। সজীবের বাবার নাম্বারে ফোন করলে একই অবস্থা। ঠিক তখনই নেহার নাম্বারে একটা নোটিফিকেশন আসে। টপ করে নেহা ফোনটা হাতে নিয়ে নোটিফিকেশনটা অন করতেই দেখে সজীব একটা মেসেজ পাঠিয়েছে। প্রিয় নেহা, সরি প্রিয় বললে ভুল হবে। আমার তো মূল উদ্দেশ্য ছিল তোমাকে শুধু ইউজ করা। ভেবেছিলাম তোমাকে বিয়ের প্রতিশ্রুতি দেখাতে দেখাতে তোমাকে বিয়ের আগেই ভোগ করে ছেড়ে দেব, কিন্তু তুমি তো নাছর বান্দা। বিয়ে করে পরে তোমার শরীর আমাকে দেবে। আমি তো অন্য একজনকে ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি। আর হ্যাঁ, আরেকটা উদ্দেশ্য ছিল। আমার বন্ধু তোমাকে প্রপোজ করেছিল সবার সামনে। তুই প্রপোজ অ্যাকসেপ্ট না করে সবার সামনে আমার বন্ধুকে থাপ্পড় মেরেছিলি আর উল্টাপাল্টা অনেক কথা বলেছিলি। আমার বন্ধু এই কষ্ট সহ্য করতে না পেরে নিজেকে ধীরে ধীরে নেশার জগতে নিয়ে গেছে। এখন নেশা ছাড়া সে কিছুই বোঝে না। তোর মতো একটা মেয়ের জন্য একটা ভালো ছেলের জীবন খারাপ হয়ে গেছে। তাই আমার মূল উদ্দেশ্য ছিল তোকে খাওয়ার পর তোকে ছেড়ে দেওয়া, যেন তুই বুঝতে পারিস ভালোবাসা কতটা ভয়ঙ্কর। কিন্তু সেটা পারলাম না। কিন্তু এতটুকু পারলাম, তোর বাবার মান সম্মান সবার সামনে ধুলোয় মিশিয়ে দিতে। তোকে আর এখন কেউ বিয়ে করবে না। যে মেয়ের জামাই বিয়ের আসর থেকে পালিয়ে যায় সেই মেয়েকে কে বিয়ে করবে? মেসেজটা পড়ে নেহা নিজের চোখের পানি আর দমাতে পারে না। অঝরে কান্না করতে লাগে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। দূরে নেহার বাবাকে ডাক দেয়। নেহার বাবা রুমে আসতেই নেহা তার বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, বাবা তুমি ঠিক ছিলে, আমি ভুল। তুমি এত করে বলেছিলে ছেলেটা ভালো না, কিন্তু তোমার কথা শুনি নাই। আমি নিজের ইচ্ছে আগুনের মধ্যে ছাপ দিয়েছিলাম, আর এখন মেসেজ পাঠিয়েছে যে আমাকে বিয়ে করতে পারবে না। ও নাকি আমার দেহ ভোগ করতে চেয়েছিল, কিন্তু আমি না দেওয়াতে ও বিয়োগ দিয়ে অপেক্ষা করে, কিন্তু আমি তাও দিইনি। ও যেই
বিয়ের সময় ঘনিয়ে আসে তখন চলে যায় ওর আরও একটা গার্লফ্রেন্ডকে নিয়ে। দেখ মা, এখন আর ভেবে তো কোনো লাভ নেই, যা হবার তো হয়ে গেছে, নিজেকে সামলা, আমি দেখছি কি করা যায়। কথাটা বলে নেহার বাবা নেহার রুম থেকে চলে আসে। অন্যদিকে নেহা ভাবতে লাগে, তোকে যদি একবার কাছে পাই তাহলে যে কি করব নিজেও জানি না। আরে কুত্তার বাচ্চা। নেহার মনে এখন আর কোনো কষ্ট নেই, শুধু আছে নেহার মনে এখন আর কোনো কষ্ট নেই, শুধু আছে সজীবের প্রতি ক্ষোভ আর রাগ। অন্যদিকে নিমিষেই বুড়ো বাসা ভর্তি লোকের কানে চলে যায় নেহার সঙ্গে যার বিয়ে হওয়ার কথা সে অন্য আরেকটি মেয়ে নিয়ে পালিয়ে গেছে। সবাই নেহাকে অনেক কথা বলতে লাগে, মেয়েটার ভাগ্য খারাপ, কালি রসুন এসব। তখনই নেহার বাবার কাছে যায় স্বাধীন। দেখে নেহার বাবা একটা চেয়ারে বসে নিশ্চুপ দর্শকের মতো কান্না করছে। আঙ্কেল কান্না করছেন কেন? যা হবার তা তো হয়েছে, এই বিষয় ভেবে আর কোনো লাভ নেই। এখন আমার মেয়েকে বিয়ে করবে কে? সবাই তো নেহাকে বাজে নজরে দেখবে। ঠিক তখনই নেহার বাবা স্বাধীনের দিকে তাকিয়ে বলে, বাবা প্লিজ, তুমি আমার মেয়েকে বিয়ে করো। জানি তুমি বিয়ে না করলে আমার মেয়ের নামে পুরো গ্রামে দুর্নাম সরে যাবে। আঙ্কেল কি বলছেন এইগুলো? নেহা আপু তো আমার অনেক সিনিয়র, আর নেহা আপু আমাকে কখনোই মানতে পারবে না। আপনি নেহা আপুর কাছ থেকে শুনে আসেন, তারপর যা ইচ্ছা তাই করবেন। বিয়েতে আমার কোনো দ্বিমত নেই। তারপর নেহার বাবা দৌড় লাগে নেহার রুমের দিকে। নেহার রুমে গিয়ে নেহাকে উদ্দেশ্য করে সবকিছু বলে। নেহাও রাজি হয়ে যায় তার বাবার মান সম্মান রক্ষার্থে। পরবর্তীতে নেহার বিয়ে দিয়ে দেওয়া হয়। আর বাকিটুকু তো আপনারা জানেনই। এখন বর্তমান দেখতে দেখতে পেরিয়ে যায় একটা মাস। স্বাধীন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজের উদ্দেশ্যে রওনা হয় স্বাধীন সাথী। স্বাধীনের একটা বাইক আছে যেটা নেহার বাবা কিনে দিয়েছিল অনেক আগে। সেই বাইকে করে স্বাধীন আর সাথী দুজনে কলেজে একসঙ্গে যায়। ছাদের উপর দাঁড়িয়ে নেহা কফি খাচ্ছিল আর স্বাধীন আর সাথী যাওয়ার দিকে তাকিয়েছিল। একটু পর নেহাও চলে যায় তার ভার্সিটিতে যাওয়ার সময় স্বাধীনের কলেজ টপকে যেতে হয়। রিক্সা দিয়ে যাচ্ছিল, হঠাৎ স্বাধীনের কলেজের দিকে নজর যায়। নেহা দেখতে পায় স্বাধীন আর সাথী একটা ফুচকা হাউসে বসে আছে, একে অপরকে ফুচকা খাইয়ে দিচ্ছে। এটা দেখে নেহা অনেকটা রেগে যায়। নিজের রাগ কন্ট্রোল করে ভার্সিটিতে চলে আসে। কোনো মতে ক্লাস শুধু অপেক্ষা করছে কখন বাসায় যাবে আর স্বাধীনকে উত্তম মাধ্যম মারবে। নেহার ভার্সিটি শেষ হলে বাসায় ফিরতে যাবে, তখন কলেজের সামনে দেখে স্বাধীন আর সাথী দুজনে বাইকে চিপকে ধরে কই যেন যাচ্ছে। এটা দেখে আরো রাগ দ্বিগুণ হয়ে যায় নেহার। রিক্সা দাঁড় করাতে বললেই স্বাধীন গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে যায়। নেহা রিক্সাতে উঠে পুনরায় বাসার দিকে আসতে লাগে। অন্যদিকে স্বাধীন আর সাথী দুজনে পুরো শহরটা ঘুরে। অন্যদিকে নেহা বাসায় যেয়ে তার রুমে বসে থেকে লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, শুধুমাত্র স্বাধীনের আসার অপেক্ষা করছে। ঘোরাঘুরি শেষ হলে স্বাধীন আর সাথী দুজনেই বাসায় আসে। স্বাধীন বাইকটা পার্কিং এ রেখে নেহার রুমের দিকে যায়। দরজা খুলে ভিতরে প্রবেশ করে স্বাধীনের চোখ ছানা বড়া হয়ে যায়। দেখে তার সামনে লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বলতে পারেন তার আজকে নির্ঘাত কপালে শনি আছে। ব্যাগটা টেবিলে রাখতেই নেহা গিয়ে দরজা লাগিয়ে দিয়ে স্বাধীনের কাছে এসে লাঠি দিয়ে আঘাত করতে লাগে। এটা দেখে স্বাধীন বলে, আমি আবার কি করলাম? আপনাকে এরকম ভাবে মারছেন কেন? কুত্তার বাচ্চা, তোকে না বলেছি তুই আমার বোনের কাছ থেকে সবসময় দূরত্ব বজায় করে থাকবি? আর তুই যেখানে আমার বোনের সঙ্গে সবসময় চিপকে থাকিস, ফুচকা খাওয়ায়, গাড়িতে করে পুরো শহর ঘুরিস, তুই কিন্তু আমার শর্ত লঙ্ঘন করছিস। এর ফল কি হতে পারে তুই জানিস? মা বাবাকে তোর নামে উল্টাপাল্টা কথা বলে কিন্তু বাড়ি থেকে বের করে দিব। দেখুন, সাথী আমার বান্ধবী হয়, আমি ওর সঙ্গে ঘুরবো না কার সঙ্গে ঘুরবো? আর ও তো আপনার বোন হয়, তো বোনকে কেউ অত সন্দেহ করে? ও ভালো করে জানে আমি আপনার হাজব্যান্ড, যতটুকু থাকা দরকার ততটুকুর ভিতরে থাকেও। আমি কি তোর কাছ থেকে কৈফিয়ত শুনতে চেয়েছি? তুই যদি নিজের ভালো চাস তাহলে সাথীর কাছ থেকে দূরে দূরে থাকবি, এটাই আমার লাস্ট ওয়ার্নিং। কথাটা বলেই নেহা স্বাধীনের কলার ছেড়ে দেয়। স্বাধীন নেহার কাছ থেকে ছাড়া পেয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলে, ঠিক আছে। তারপর ওয়ার্ড্রপের ভিতর থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে যায় গোসল করার জন্য। গোসল করে বাইরে এসে দেখে নেহা এখনো রেগে আছে। এটা দেখে স্বাধীন নেহার কাছে গিয়ে বলে, দেখেন, আমাদের সম্পর্কটা কি আপনি ভালো করে জানেন, তারপর আমার জীবনের মধ্যে আপনি কেন হস্তক্ষেপ দেখাচ্ছেন? আমি আমার মতো চলি, আপনি আপনার মতো চলেন। তার মানে তুই আমার সঙ্গে যা যা করেছিস আমার বোনের সঙ্গে করবি, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখব আমার বোনের জীবন নষ্ট হতে? তা হবে না। দেখুন সাথী, জাস্ট মাই বেস্ট ফ্রেন্ডের থেকে বেশি কিছু না। আর ও একটু অবুঝ, তাই সবসময় ওই রকম করে। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু বোঝাতে পারি নাই। বারবার বলেছে তুই আমার দুলাভাই এবং বেস্ট ফ্রেন্ড, তোর তো একটু কেয়ার করবই আমি।
স্বাধীনের কথার পেস্টে আর কোনো কথা বলার না নেহা। তারপর ওয়ার্ড্রোব থেকে জামা কাপড় নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায় গোসল করার জন্য। নেহা গোসল করে বাইরে এসে তো অবাক হয়ে যায়, দেখে স্বাধীন শুয়ে আছে, তার পিঠের উপর সাথী শুয়ে স্বাধীনকে জড়িয়ে ধরেছে। এটা দেখে নেহা রেগে চিৎকার দিয়ে বলে। সাথী এসব কি? হঠাৎ দুজনের সাথে ভয় পেয়ে যায়। তারপর স্বাধীনের উপর থেকে উঠে দাঁড়ায়, নেহার দিকে তাকিয়ে বলে, কিরে আপু, তোর কি হয়েছে? তোর জামাইকে তো আর নিজের করে নিইনি, ও আমার বেস্ট ফ্রেন্ড প্লাস দুলা ভাই। তো স্বাধীনের সঙ্গে একটু ফাজলামি করছিলাম, এর থেকে বেশি কিচ্ছু না। তাই বলে তুই স্বাধীনের পিঠের উপর শুয়ে থেকে জড়িয়ে ধরবি? এইটা আবার কেমন বদঅভ্যাস? আপু, তুমি হয়তো ভুলে যাচ্ছ, স্বাধীন আমার বেস্ট ফ্রেন্ড হয়। বারবার এক কথা বলে কান খাচ্ছিস। বেস্ট ফ্রেন্ড আমাদের ফ্রেন্ড ছিল না? আমরা তো তাদের সঙ্গে এইসব কেন? ওর হাতও ধরতাম না। আর এখনকার কি পেয়েছিস? নেহার ধমক শুনে সাথী কান্না করে দেয়। অন্যদিকে নেহার মা বাবা নেহার রুম থেকে চিৎকার চেঁচামেচি শুনে নেহার রুমে চলে আসে। এসে দেখে সাথী কান্না করছে। তারপর নেহাকে উদ্দেশ্য করে প্রশ্ন করে নেহার বাবা। কিরে মা, কি হয়েছে? তুই এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? আর সাথেই কান্না করছি কেন? কি হয়েছে ওর? সেটাই না হয় তোমার মেয়ের কাছ থেকে শোনো। নেহার কথাটা শুনে সাথী কান্না করতে করতে চলে যায়। সাথীর পেছনে নেহার মা বাবা রুম থেকে চলে যায়। নেহা গিয়ে খট করে দরজা লাগিয়ে দেয়। তারপর স্বাধীনের কাছে এসে ওর কলার চেপে ধরে দেওয়ালের সঙ্গে বলতে লাগে, কুত্তার বাচ্চা, আমি তোকে কি বুঝিয়ে গেলাম আর আসার পর কি দেখছি? তোকে বললাম আমার বোনের কাছ থেকে দূরে দূরে থাকবে, আর তুই কি না? আসলে তোকে কি দোষ দেব? সব পুরুষই এক। মেয়ে মানুষ দেখলে নিজেদের আর সামলাতে পারে না। কথাটা বলেই নেহা স্বাধীনকে ছেড়ে দেয়। তারপর খাটে বসে পড়ে। স্বাধীন গিয়ে খাটে বসতেই নেহা তার শরীর থেকে ওড়না ফেলে দিয়ে বলে, এই যে আমার শরীর, তোর যত ইচ্ছা তুই তত ভোগ করে নে, কিন্তু আমার বোনের কাছ থেকে তুই দূরে দূরে থাকবি। স্বাধীন মেঝে থেকে ওড়না তুলে নেহার গায়ে জড়িয়ে দিয়ে রয়ে বলে, যেহেতু আমাকে এতটা অবিশ্বাস করেন তো কিছু বলার নেই। আসলে আমি কিছুই করি না। সাথে এসে আমার সঙ্গে ওইসব করে ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বুঝতে পারে না। আপনার শর্ত আমি মানতে পারি নাই। আঙ্কেল আন্টিকে উল্টাপাল্টা কিছু বলতে হবে না। আমি নিজের ইচ্ছাতেই বাড়ি থেকে চলে যাচ্ছি। আর হ্যাঁ, উকিলের সঙ্গে কথা বলেছিলাম আমাদের ডিভোর্স নিয়ে। উকিল বলেছে 6 মাস না হওয়া পর্যন্ত ডিভোর্স দেওয়া যাবে না। 6 মাস পর আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, সাইন করে দিয়েন। স্বাধীন মেঝে থেকে ওড়না তুলে নেহার গায়ে জড়িয়ে দিয়ে বলে। কথাটা বলেই স্বাধীন তার ব্যাগপত্র গুছাতে লাগে। পোশাক আশাক গুছিয়ে রাখে, রাত হলেই চলে যাবে। তারপর রুমের মধ্যে আর না থেকে ব্যালকনিতে চলে যায়। তারপর আকাশের দিকে তাকিয়ে গম্ভীর একটা নিঃশ্বাস ফেলে বলতে লাগে মনে মনে স্বাধীন, হে আল্লাহ, জ্ঞান হবার পর থেকে ফুটপাতে বড় হয়েছি। অনেক কষ্ট করে লেখাপড়া করেছি। পরবর্তীতে মা বাবার মতো আঙ্কেল আন্টি পাই। তুমি আমার সেই সুখটাও সহ্য করতে পারলে না। ভেবেছিলাম পরীক্ষা শেষ হলে যে কোনো একটা জব নিয়ে বাসা নিয়ে থাকবো, কিন্তু তা হলো কই। অন্যদিকে নেহা খাটের উপরে বসে থেকে ভাবছে, আচ্ছা, এতদিন ধরে স্বাধীন আমাদের বাসায় রয়েছে, কখনো তো ওকে আমার দিকে বাজে নজরে তাকাতে দেখলাম না। যদি আমার বোনের দিকে বাজে দৃষ্টিতে তাকাতো তাহলে তো আমি দেখতে পারতাম, কিন্তু কখনো তো দেখতে পাই না। আসলেই কি স্বাধীন অনেক বাজে ছেলে? আর আমি ওকে মেনে নিতে পারছি না কেন? ও তো আমার স্বামী। যেভাবেই হোক, মানি আর না মানি, সে তো আমার স্বামী, এটা তো সবাই জানে। কিন্তু আমি ওকে মানতে পারছি না কেন? কি যেন একটা অনুশোচনা আমার মধ্যে কাজ করছে। ছেলেটাকে এইভাবে কথা বলার জন্য রেগে তো সব কিছু গুছিয়েছে, হয়তোবা চলে যাবে বাড়ি থেকে, কিন্তু আমার জানা মতে তো এই পৃথিবীতে অন্য কেউ নেই। কি দিন ছিলেন, তাহলে কোথায় যাব, কি করবে? না, ওর কাছ থেকে ক্ষমা চাইতে হবে আমার। কথাটা বলে নেহা রুম থেকে ব্যালকনিতে যায়। দেখতে পায় স্বাধীন আকাশের দিকে তাকিয়ে থেকে কান্না করছে। স্বাধীনের গায়ে হাত দিতেই স্বাধীন নেহাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, জানেন, এই পৃথিবীতে আমার কেউ নেই। জ্ঞান হওয়ার পর থেকে আমি ফুটপাতে বড় হয়েছি। মানুষের লাথি উস্টা বকা শুনে বড় হয়েছি। তারপরও নিজের লেখাপড়া চালিয়ে গিয়েছি। যখন বড় হই, কলেজে উঠে, তখন সাথীর সঙ্গে দেখা হয়। কখনো ভাবতেও পারি নাই আমার জীবনটা বদলে দেবে। সাথী পরবর্তীতে তার বাসায় এসে থাকতে দেয়। আমাকে আঙ্কেল আন্টি নিজের ছেলের মতো দেখে লালন পালন করেছে। আমি ভালো করে জানি সাথী আমাকে নিজের বেস্ট ফ্রেন্ড ছাড়া অন্য কোনো কিছু ভাবে না, তাই আমি ওকে কিছু বলি না। আর আপনি বলার পরও আমি সাথীকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। সাথী বারবার বলেছে তুই আমার বেস্ট ফ্রেন্ড। ও সরি,
আপনাকে জড়িয়ে ধরার জন্য আবার বলবেন দেহলসায় আমি আপনাকে জড়িয়ে ধরেছি। প্লিজ ক্ষমা করে দিয়েন যদি মনে আঘাত দিয়ে থাকি। কথাটা বলে স্বাধীন নেহাকে ছেড়ে দিয়ে রুমে আসতে যাবে, ঠিক তখনই পিছন থেকে স্বাধীনের হাত চেপে ধরে নেহা। স্বাধীন পিছনের দিকে তাকিয়ে নেহাকে দেখে বলে, কিছু বলবেন আপনি? স্বাধীনের কথা শুনে নেহা স্বাধীনকে তার দিকে নিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরে। স্বাধীন ভ্যাবাচেকা খেয়ে যায় নেহার কাণ্ড দেখে, কিন্তু নিজেকে সামলে নিয়ে নেহাকে উদ্দেশ্য করে আবার প্রশ্ন করে, কি হলো আপনার এমনভাবে জড়িয়ে ধরলেন কেন? প্লিজ ছাড়েন আপনি আমাকে। নাকি আজকেও রেগে ড্রিঙ্কস করে আমার সঙ্গে এসে মাতলামো করছেন? না, আমি ঠিক আছি, নিজের মধ্যে আছি। আর সরি তোকে ভুল বোঝার জন্য। কথাটা বলে নেহা স্বাধীনের ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে চুষতে লাগে। স্বাধীন তো অবাক, এর অষ্টম পর্দায় পৌঁছে যায়, কারণ কখনো ভাবতেও পারিনি এরকমটা করবে নেহা। স্বাধীন অনবরতও বলে, কিন্তু নেহা ছাড়ে না। প্রায় 5 মিনিট পর স্বাধীনকে ছেড়ে দিয়ে কলার চেপে ধরে খাটে নিয়ে এসে ফেলে দিয়ে স্বাধীনের বুকের উপরে বসে নেহা বলতে লাগে, কি ও শুরু করেছিস? ওই দিন তো নেশার ঘরে ছিলাম, কিছু অনুভব করিনি। আজ এনজয় করব, ওই দিনের মতো করে ভালোবাসবি, না হলে তোর খবর আছে। আপু আপনি ঠিক আছেন? আপনার কিছু হয়েছে? না হলে এরকম করবেন কেন আপনি? কিসের উপরে কিসের আপু? আমি তোর বউ হই, বউ বলবে। আর যদি আপু তোর মুখ থেকে ডাক শুনেছি, তাহলে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। এখন আমি যা যা করি আমার সঙ্গে শুধু রেসপন্স কর, না হলে কি করব সেটা না হয় পরে দেখিস। কথাটা বলেই নেহা স্বাধীনের শরীর থেকে এক এক করে সব জামা কাপড় খুলতে লাগে। এটা দেখে স্বাধীন চোখ বন্ধ করে ফেলে। সেই নেহার শরীর থেকে জামা কাপড় খুলে স্বাধীনের বুকে, কপালে, গালে কিস করতে লাগে। স্বাধীন নিজেকে আর সামলাতে না পেরে নেহার প্রত্যেকটা রেসপন্সে সাড়া দিতে লাগে। সেভাবে পেরিয়ে যায় প্রায় 2 ঘন্টা। নেহা স্বাধীনের বুকের উপরে শুয়ে থেকে স্বাধীনের চুল নিয়ে খেলা করছিল। স্বাধীন উপরে থাকা সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকে। নেহার দিকে তাকিয়ে বলতে লাগে, দেখেন, আপনি নিজেও জানেন আমাদের সম্পর্কটা কখনোই এক হবে না। তারপরেও এসব কি? ওই দিন তো আপনি মাতাল ছিলেন, আমি নিজেকে সামলাতে পারিনি, কিন্তু আজকে? কিন্তু আমি তো তোকে মেনে নিয়েছি। মানে? তোকে কেন সাদের সঙ্গে দেখলে আমার এতটা রাগ হয় বুঝতে পারছিস না? নিজের স্বামীকে যদি অন্য একটা মেয়ের সঙ্গে দেখি, তাহলে তো যে কারোর শরীরে রাগ উঠে যাবে, সেটা নিজের বোন হোক কিংবা অন্য কোনো মেয়ে। তাহলে এসব কি ছিল? আপনি যে বললেন আমাদের সম্পর্কটা কখনোই মানতে পারবেন না, তাহলে হঠাৎ করে সবকিছু ভুলে গেলেন যে? আরে বিয়ে করেছি, স্বামীর সঙ্গে থাকবো, এটাই তো শ্রেয়। কিন্তু আমি চেয়েছিলাম তোর লেখাপড়া শেষ করে বাবার ম্যানেজার পোস্টে চাকরি দিয়ে তবেই আমি তোমাকে আপন করে নিতে চেয়েছিলাম, কিন্তু তা হলো কই। ভেবেছিলাম তোমাকে এখন যদি আপন করে নেই, সব সময় আদর নিয়ে পড়ে থাকবে, লেখাপড়ায় অমনোযোগী হয়ে যাবে। তার কারণেই তোমাকে বলেছিলাম যে এই বিয়েটা মানি না। ও আচ্ছা, হয়তোবা আপনি জানেন না যে আমি কলেজ টপার। আমি সবই জানি, তারপরেও চেয়েছিলাম তুমি ভালোর থেকেও ভালো হও। মেনে নিয়েছি, তার মানে এই না সবসময় বাচ্চামোপনা করবে। এটাই লাস্ট, আর হবে না, যতদিন না তুমি লেখাপড়া শেষ করছো, বাবার কোম্পানিতে কাজ না করছো। তাহলে আর কি করার? নিজের বউকে ছেড়ে অন্য মেয়েদের দিকে তাকাতে হবে। নিজের বউয়ের ভালোবাসা না পেলে আর কি করার? অন্য মেয়েদের থেকে ভালোবাসা নিতে হবে। বললি তুই অন্য মেয়ে, তাই না? দেখাচ্ছি তোকে মজা। কথাটা বলেই নেহা পুনরায় স্বাধীনকে কিস করতে লাগে। নিমেষেই দুজন হারিয়ে যায় প্রেমের সাগরে। যেটা জানতে হলে আপনাদেরকেও বিয়ে করতে হবে, আর আমার মতো যারা এখনো সিঙ্গেল আছেন শুধুমাত্র গল্প শুনে অনুভব করতে হবে। এবার আসেন গল্প বইরা যাক। সেভাবে অনেকটা সময় পার হয়ে যায়। দুজনে ওয়াশরুমে গিয়ে একসঙ্গে গোসল করে বাইরে আসে। স্বাধীন পোশাক পরিধান করে খাটে গিয়ে শুয়ে থেকে ফোন চাপছিল। হঠাৎ ড্রেসিং টেবিলের দিকেই চোখ আটকে যায়। দেখতে পায় নেহা চুলগুলো হেয়ার ড্রায়ার করছে, তার কারণে চুল উঠছে। মাঝে মাঝে ঘন ঘন চুল তার মুখে পড়ছে। স্বাধীন অপলক দৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ নেহা স্বাধীনের দিকে তাকিয়ে দেখে তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে নেহা ভ্রু কুঁচকে স্বাধীনকে বলে, কি ব্যাপার, ওইরকম ভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? না মানে আমার সিনিয়র বউটাকে দেখছি। আমাকে আবার দেখার কি আছে? অনেক কিছুই আছে। যা। আর কোনো কথা না বলে স্বাধীন ফেসবুকিং করতে লাগে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। রাতের বেলা সবাই খাবার টেবিলে খাবার খাচ্ছিল। ঠিক তখনই নেহার বাবা স্বাধীন আর নেহার দিকে 2টা খাম এগিয়ে দিয়ে বলে, এই নাও, এখানে তোমাদের দুজনের জন্য কক্সবাজারে যাওয়ার এয়ার টিকিট আছে। আগামীকাল সকাল 10টার সময় তোমাদের দুজনের ফ্লাইট। মানে কক্সবাজার কেন বাবা? কোনো কি সমস্যা হয়েছে? না, কিছুই হয়নি। তোমাদের তো বিয়ে হয়েছে অনেকদিন হলো, তাই একটু বাইরে গিয়ে ঘুরে আসো।
নেহার বাবার কথা শুনে পাশ থেকে সাথী তার বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগে। বাবা, আমিও যাব কক্সবাজার আপুর আর স্বাধীনের সঙ্গে। কেন আবার কাবাবের মধ্যে হাত ধুতে যাবি? নেহার বাবার কথা শুনে স্বাধীন বিষম খেয়ে যায়। নেহা স্বাধীনের দিকে পানি এগিয়ে দিতেই ঢক ঢক করে পানি খেয়ে নেয়। তারপরে নেহার বাবাকে বলে, আঙ্কেল, এই সবের কি দরকার ছিল? সামনে তো আবার আমার পরীক্ষা রয়েছে, বাইরে যেতে পারবো না। এর থেকে বলি কি, আপনি আর আন্টি দুজনে গিয়ে ঘুরে আসেন, পরে না হয় পরীক্ষা শেষ হলে আমি, নেহা আর সাথী যাব। সেটা কি আর হয়? তোমাদের জন্য সব কিছু বন্দোবস্ত করে রেখেছি, আর তোমরা বলছো আমরা দুই বুড়াবুড়ি যাব? কে বলল আঙ্কেল আপনি বুড়া হয়েছেন? দেখেন না তামিল ইন্ডাস্ট্রির মুভিগুলোতে আপনার বয়সী হিরো থাকে। এখনও তো ইয়ান রয়েছেন, সামনে এক্সাম রয়েছে, আমার নেহার পরীক্ষা আছে, তো আমরা যেতে পারবো না? ঠিক আছে, তোমরা যেহেতু যাবে না, তাহলে কি আর করার, আমরা দুই বুড়াবুড়ি না হয়ে যাই। কি বলো তুমি নেহার মা? কথাটা বলে নেহার মার দিকে তাকায়। সবাই নেহার মা মুচকি একটা হাসি দেয়। এভাবে হাসি খুশিতে খাবারের পর্ব শেষ হয়। সবাই বসার রুমে গিয়ে টিভি দেখছিল। রাত যখন অনেক গভীর হয় তখন সাথী তার রুমে চলে যায়, নেহা তার রুমে চলে যায়। স্বাধীন যখন যাবে ঠিক তখনই নেহার বাবা স্বাধীনকে ডেকে তার কাছে নিয়ে এসে বসিয়ে বলে, জানো বাবা, আজকে আমার দুই মেয়ে অনেক হাসি খুশি ছিল। তুমি জানো না হয়তো বাবা, আমি আমার মেয়েদের মুখে হাসি খুশি দেখি না প্রায় 2 বছর হলো। সব কিছু তোমার জন্য হয়েছে। আমি জানতাম তুমি আমার বড় মেয়েকে সুখে রাখবে। তোমার কাছে শুধু একটাই আবদার, আমার মেয়েকে কখনো কষ্ট দিও না। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হবে, নিজেদের মধ্যে মীমাংসা করে নিও। কখনো ওই ভুল বোঝাবুঝিটাকে খারাপ পর্যায়ে নিয়ে যেও না। তোমার আন্টির সঙ্গে আন্টি বলছি কেন, এখন তো আমি তোমার বাবা আর মা। তো তোমার মার সঙ্গে আমার জানো কি রিলেশন করে বিয়ে হয়েছে? তোমার শাশুড়ির মার সঙ্গে আমার অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, শুধুমাত্র রাতের বেলা ফোন নিয়ে গিয়ে প্রপোজ করলে আবার সব কিছু ঠিক হয়ে গিয়েছিল। তো শুধু এইটুকুই বলবো, কখনো আমার মেয়ের মনে কষ্ট দিও না তুমি। নেহার বাবার কথা শুনে স্বাধীন মুচকি একটা হাসি দিয়ে বলতে লাগে, ঠিক আছে আঙ্কেল। কথাটা বলে নেহার বাবার দিকে তাকায়, দেখে তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। এইটা দেখে স্বাধীন পুনরায় বলে, ও সরি, ভুল হয়ে গেছে শ্বশুর আব্বা। কথাটা বলে স্বাধীন আর নেহার বাবা একে অপরের দিকে তাকিয়ে হাসতে লাগে। তারপর স্বাধীন সোজা নেহার রুমে চলে যায়। দরজা লাগিয়ে দিয়ে পিছন ফিরে তাকিয়ে দেখে নেহা তার ব্যাগ থেকে জামা কাপড় বের করে গুছিয়ে রাখছে। স্বাধীন পিছন থেকে গিয়ে নেহাকে জড়িয়ে ধরে। হঠাৎ জড়িয়ে ধরাতে নেহা চমকে উঠে নিজেকে সামলে নিয়ে নেহা স্বাধীনকে বলে, কি করছে এগুলো? প্লিজ ছাড়ো, কেউ এসে পড়বে। কেউ আসবে না, দরজা লাগিয়ে দিয়েছি। কথাটা বলেই স্বাধীন নেহাকে তার দিকে ফিরিয়ে হাত থেকে জামাটা নিয়ে সোফার দিকে ছুঁড়ে মারে। তারপর নেহার মুখের উপরে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে রোমান্টিক দৃষ্টিতে তাকাতেই নেহা বলে, ঠিক এর কারণেই তোমাকে মেনে নিতে চাচ্ছিলাম না। আমি ভালো করে জানি যদি মেনে নিই তাহলে তুমি আমাকে এরকম ভাবে সবসময় আদর করবে, পড়াশোনার কাছে যাবে না। তার কারণেই মানতে চাচ্ছিলাম না। দেখলে তো এখন হারে হারে। ছাড়ো আমাকে এখন। কথাটা বলে নেহা স্বাধীনের কাছ থেকে ছানটা নিয়ে সারিয়ে পুনরায় কাপড় চোপড় গুছিয়ে রাখতে লাগে। এটা দেখে স্বাধীন একটু গম্ভীর মুখ নিয়ে খাটে গিয়ে বসে পড়ে। তারপর পুনরায় নেহার দিকে তাকিয়ে কৃত্রিম হাসির রেখা মুখে টেনে বলতে লাগে, ঠিক আছে, নিজের বউয়ের কাছ থেকে আদর না পেলে আর কি করার, যাই শালির কাছে যাই। শালি তো আর আমাকে না অনেক ভালোভাবে ভালোবাসবে, আদর করবে বলার সঙ্গে সঙ্গে। স্বাধীনের কথাটা শুনে নেহা রেগে স্বাধীনের দিকে তেড়ে আসে। তার উপর স্বাধীনের কলার চেপে ধরে হাতের ফেলে স্বাধীনের বুকের উপর উঠে বলতে লাগে, তুই আমার বোনের দিকে খারাপ নজরে তাকাস, তাই না? দেখাচ্ছি তোকে আমার বোনের দিকে বাজে দৃষ্টিতে তাকানোর কি পরিণতি হতে পারে। নেহার কথা শুনে স্বাধীন রীতিমতো অবাক হয়ে যায়। ভাবতেও পারেনি নেহাকে রাগাতে গিয়ে এতটা রাগিয়া ফেলবে। আরে কি হয়েছে আপনার? আমি তো এমনিতেই রাগানোর জন্য বললাম কথাগুলো। স্বাধীনকে ভয় পেয়ে যেতে দেখে নেহা হাসি দিয়ে উঠে হাসতে হাসতে স্বাধীনের ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে চুষতে লাগে। স্বাধীন তো অবাক হয়ে যায়। এই মেয়ের মতিগতি বোঝা বড় মুশকিল। কিছুক্ষণ পর নেহা স্বাধীনকে ছেড়ে দেয়। তারপর হাসতে হাসতে নেহা বলে, আরে আমি আমার স্বামীকে ভালো করে চিনি। তুমি যে আমাকে রাগানোর জন্য কথাটা বলেছো এটাও জানি। শুধুমাত্র একটু তোমাকে ভয় পাওয়া দেখার জন্য তখন তোমাকে এভাবে কথাটা বলেছিলাম। কি আমার ভয় পাওয়া দেখতে তোমার ভালো লাগে, তাই না? দেখাচ্ছি এবার।
কথাটা বলে নেহাকে তার উপর থেকে সরিয়ে বিছানার সঙ্গে ফেলে নেহার ঘাড়ে কোমরে অনবরত কিস করতে লাগে। স্বাধীনের প্রত্যেকটা স্পর্শে নেহা কেঁপে উঠতে লাগে। এইভাবে অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর স্বাধীন লাইট অফ করে দেয়। তারপর তারা দুজনে হারিয়ে যায় এক ভালোবাসার অতল গভীরে। এখন নায়ক আর নায়িকা তাদের ভালোবাসা বিনিময় করতে ব্যস্ত। জান এখন গল্প শেষ। কেমন হয়েছে গল্পটা অবশ্যই বলে যাবেন। সমাপ্ত।